সাইরাং এক্সপ্রেস, গাড়ি নাম্বার ১৩-১২৫। ২০২৫ সালে নসিপুর ব্রিজ চালু হওয়ার পর এই ট্রেনটি চালু হয়েছে। এই ট্রেনটি চালু হওয়ায় যেমন একদিকে সুবিধা হয়েছে মিজোরামবাসীদের, তার পাশাপাশি সুবিধা হয়েছে আমাদের মতো পাবলিকের, যারা একবারে ট্রেনে চেপেই চলে যেতে চাই উত্তরবঙ্গ। তবে এবারের পর্বে উত্তরবঙ্গ না, এবার চললাম বহরমপুর থেকে গুয়াহাটি, তাও আবার পুজো দেওয়ার উদ্দেশ্যে। আবারও এক নতুন জার্নি শুরু। এখন টাইম যদি বলি, এখন 1:30 বেজে গেছে। সাইরাং এক্সপ্রেস বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনে আসছে। রেজিনগর ছাড়লো মানে কি, রেজিনগর থেকে থ্রু বেরিয়ে গেল। এতক্ষণ আমি অ্যারেঞ্জমেন্ট ট্রেনে দেখলাম। ট্রেন আসুক, ট্রেন আসলে যাই প্ল্যাটফর্ম নাম্বার 1-এর পাশে ওয়েটিং রুমে দাঁড়িয়ে আছি। যাই প্ল্যাটফর্ম নাম্বার 1-এর সামনের দিকে, পেছনের দিকে। 1 নম্বর প্ল্যাটফর্মের প্রায় শেষের দিকে চলে আসলাম। এখন বাসছে হচ্ছে 2:05। আমাদের ট্রেন ছেড়ে দিল বহরমপুর কোর্ট। উঠে পড়েছি আমাদের ট্রেনে। অনেক লোক না ভুলবশত লালগোলা এই ট্রেন যাবে ভাবে, মানে ওরা ভাবছে লালগোলা যাবে এই ট্রেনটা দিয়ে, উঠে পড়ছে এই ট্রেনে। এটা ভেবেছে লালগোলা যাবে এই ট্রেন, কিন্তু এই ট্রেন তো মুর্শিদাবাদ জাংশন থেকে ভাগ হয়ে যাবে লাইন দিয়ে। এই ট্রেনের আজিমগঞ্জ অব্দি যাবে এই ট্রেন, যে ওদিক থেকে আবার একদম মালদা টাউন, আবার তারপরে আমাদের নিউ জলপাইগুড়ি হয়ে একদম একই রুট ধরে যাবে গুয়াহাটি। গুয়াহাটি থেকে একদম মিজোরাম মানে সাইরাং। আচ্ছা, আমাদের ট্রেন পার করছে কাশিমবাজার স্টেশন। এই যে কাশিমবাজার রেলগেট আমাদের, এই যে কাশিমবাজারের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে থ্রু যাবে আমাদের ট্রেন। আর মোটামুটি না আমাদের এই কোচটা পুরো ফাঁকাই আছে বলতে গেলে এখনো অবধি। প্রায় আসি কাশিমবাজার। কাশিমবাজার আমাদের বাড়ি থেকে কাছে, মানে অনেকটাই কাছে বলতে গেলে। আমাদের ট্রেন চলে আসলো মুর্শিদাবাদ জাংশনে। মুর্শিদাবাদ জাংশন এই কারণেই বলা হয়, কারণ কি এখান থেকে দুটো লাইন ভাগ হয়ে যাচ্ছে। একটা লাইন যাচ্ছে লালগোলার দিকে, আর একটা লাইন যাচ্ছে হচ্ছে আমাদের নসিপুর ব্রিজ হয়ে আজিমগঞ্জের দিকে। আর নামছি না নিচে, কারণ কি এদিকে প্ল্যাটফর্ম 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, আর এদিকে মালগাড়ি দাঁড়িয়েছে। এরপরে স্টপেজ হচ্ছে আমাদের আজিমগঞ্জ। এই যে ওই লাইনটা চলে যাচ্ছে লালগোলার দিকে, আর আমরা আলাদা লাইন হয়ে চলে যাবো নসিপুরের দিকে। হ্যাঁ, লাইনটা কেটে গেল। এই যে আমাদের সেই নসিপুর ব্রিজ, যার জন্যে মোটামুটিভাবে 160 কিলোমিটার, যদি আমি ভুল না হই, তাহলে মোটামুটি রাস্তা কম পড়বে উত্তরবঙ্গ থেকে। আর এই যে আমাদের মা গঙ্গা, একদম এই দিক দিয়ে সোজা চলে গেলে বহরমপুর শহর। আর আমরা যাচ্ছি আজিমগঞ্জের পথে। আমাদের ট্রেন আজিমগঞ্জ ঢুকছে। বাট এই যে লাইনটা, এটা হচ্ছে খাগড়াঘাট থেকে আসছে। আর ওই দিকে কোনো একটা ট্রেন ছাড়ছে না কি করছে, আঁকা পিছা করছে হয়তো, কিন্তু আমাদের এই লাইনটা নসিপুর ব্রিজ থেকে গিয়ে ওই লাইনের সাথে যোগ হবে। আমাদের ট্রেন চলে এসেছে তার পরের স্টেশন আজিমগঞ্জ জাংশনে। এখানে 2 মিনিটের স্টপেজ আছে আমাদের। এর পরের স্টেশন জঙ্গিপুর রোড, আর বাইরে হেভি রোদ উঠেছে। 2:30 বেজে গেছে। প্রায় 20-25 মিনিট ধরে আজিমগঞ্জে দাঁড়িয়ে থেকে এতক্ষণে ছাড়লো আমাদের সাইরাং এক্সপ্রেস। সোজা গিয়ে দেখা হচ্ছে জঙ্গিপুর রোড স্টেশনে। নিয়ে নিয়েছি মুড়ি, যার দাম নিল 20 টাকা। প্রায় 11 মিনিট লেট করে আমাদের ট্রেন চলে এসেছে জঙ্গিপুর রোড রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের 2 মিনিটের স্টপেজ আছে। আর এখান থেকে ট্রেন ছেড়ে সোজা গিয়ে দাঁড়াবে নিউ ফারাক্কা জাংশনে। কোনো কারণবশত আমাদের ট্রেন ধুলিয়ান গঙ্গায় দাঁড়িয়ে গেছে, সিগন্যাল না পাওয়ার জন্য হয়তো। যাই হোক, এরপরে স্টপেজ, এটা যদিও স্টপেজ না, এরপরে আমাদের ট্রেন থামবে ফারাক্কা জাংশনে। এই সাইরাং এক্সপ্রেস না চলতে চলতে দাঁড়াচ্ছে না, দাঁড়াতে দাঁড়াতে চলছে।
বল্লারপুরে আবার দাঁড়িয়ে গেল। এখন মোটামুটি ভাবে 30 মিনিট মতো লেট হয়ে যাবে আশা করছি, কারণ কি 25 মিনিট অলরেডি লেট ছিল, 30 মিনিট লেট হয়ে যাবে। যাই ফারাক্কা আসুক, ফারাক্কা কতক্ষণ কে জানে, কতক্ষণ লাগবে ফারাক্কা ঢোকাতে কে জানে। আমাদের ট্রেন চলে এসছে, তার পরের স্টেশন ফারাক্কা জাংশনে। এবার এটাকে জাংশন কেন বলা হয়, এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে দুটো লাইন, একটা লাইন যাচ্ছে খাগড়াঘাটের দিকে, আর একটা লাইন হচ্ছে রামপুরহাটের দিকে। এর পরের স্টেশন হচ্ছে আমাদের মালদা টাউন। দেখা হচ্ছে সোজা মালদা টাউনে গিয়ে। ফারাক্কা ব্যারেজ আগের ডিলে মেকআপ করে আমাদের ট্রেন মোটামুটি 13 মিনিট লেটে পৌঁছালো মালদা টাউনে। এখানে 10 মিনিটের স্টপেজ আছে, আর এরপরে সোজা গিয়ে আমাদের ট্রেন দাঁড়াবে কিষানগঞ্জ জাংশনে। আর এই মালদা টাউন থেকে কিষানগঞ্জ অব্দি যেতে আমাদের ট্রেন কিন্তু প্রবেশ করবে পশ্চিমবঙ্গ থেকে বিহার রাজ্যে। দেখা হচ্ছে সোজা গিয়ে কিষানগঞ্জ জাংশনে। 5:05 আর সানসেটটা দেখুন, জাস্ট দারুণ সানসেট। এরকম কিছু ভিউজ। আমাদের ট্রেনে কিন্তু মালদা টাউন থেকে প্রচুর লোক উঠলো, আর এতক্ষণ কিন্তু ট্রেন মোটামুটি খালি ছিল। মালদা টাউন থেকে অনেকে উঠেছে, অনেকে, এখানে পুরো ভিড় হয়েছিল পুরো। যাই হোক, দেখা হচ্ছে সোজা গিয়ে কিষানগঞ্জে। 7:25 বেজে গেছে। 25 মিনিট লেট করে আমাদের ট্রেন ঢুকলো কিষানগঞ্জ স্টেশনে, যেটা হচ্ছে বিহার রাজ্যে পড়ে। আর এখানে আমাদের এখান থেকে 87 কিলোমিটার গিয়ে এরপরে দাঁড়াবে হচ্ছে নিউ জলপাইগুড়িতে। আর মোটামুটি আমাদের ট্রেনের 463 কিলোমিটারের জার্নি শেষ হয়েছে। গিয়ে দেখা হচ্ছে সোজা নিউ জলপাইগুড়ি স্টেশনে। 30 মিনিট দেরি করে আমাদের ট্রেন চলে এসছে নিউ জলপাইগুড়ি জাংশনে। এবার এখানে না আমাদের ট্রেন A1 প্ল্যাটফর্মে এসছে। এবার এখান থেকে এর পরের স্টেশন হচ্ছে নিউ কোচবিহার। আর আমাদের ট্রেন এখনো 30 মিনিট মতো লেট আছে। এখানে ট্রেন 10 মিনিট থামবে বলে অনেকে কিন্তু খাবার কিনছে, অনেক দোকানপাট আছে, আর ঠান্ডা ভালোই লাগছে। 9:08 বাজছে, আমাদের ট্রেন এনজেপি ছেড়ে দিল। 175 কিলোমিটার চলে এবার আমাদের ট্রেন দাঁড়াবে নিউ কোচবিহারে। আচ্ছা, নিউ জলপাইগুড়ি থেকে রাতের জন্য খাবার নেওয়া হয়েছে। একটু আগে আমি বাড়ি থেকে আনা পরোটা খেয়েছিলাম, কিন্তু ওটা খাওয়ার পর একটু খিদে লেগে গেছে, ওই জন্য ভাই এই যে এই বুচা আমার ভাই আর আমার জন্য চিকেন থালি নিয়েছি। মানে বাবা নিয়েছে আর কি। 180 টাকা নিল চিকেন থালিটা। দেখাই কি কি আছে। এই যে চিকেন দিয়েছে, এর মধ্যে ভাত, ডাল, তরকারি দিয়েছে নাকি, ওটা তরকারি দিয়েছে, আর রুটি দিয়েছে সাথে স্যালাড। আচ্ছা, সেই বাড়ি থেকে আনা তো ওইটা খেয়েছিলাম, পরোটাটা খেয়েছিলাম, ওটা নিঃসন্দেহে ভালো ছিল। এবার এইটা টেস্ট করার পালা। ডাল কিন্তু অনেকটাই পাতলা। এখানে তরকারি দিয়েছে, ভাত দিয়েছে, সালাদ দিয়েছে, আর এর মধ্যে চিকেন আছে। ভাই খেলো, এবার আমি খাবো, কারণ কি পরোটা খেলাম, পরোটাটা একটু আগে খেয়েছি, মোটামুটি 6টা-7টার দিকে খেয়েছি পরোটাটা। এটা খাই এখন হালকা কাপড় খাবো, খেয়ে ঘুমাবো। আমাদের ট্রেন 13 মিনিট দেরি করে ঢুকে গেছে কোচবিহার। এখন বাসছে হচ্ছে 11:05। এখান থেকে কিন্তু অনেকে নামলো, অনেকে উঠবে কিন্তু এখান থেকে। আমাদের 675 কিলোমিটারের জার্নি শেষ হলো। এবার এর পরের স্টেশন হচ্ছে তুফানগঞ্জ। এখন গিয়ে ঘুমাবো, তাই এর পরের স্টেশনগুলো দেখাতে পারবো না। যাই, বিছানা করে দিয়েছি, লিনেন পেতে দিয়েছি। দেখা হচ্ছে কালকে সকালে যখন ঘুম ভাঙবে। এখন গিয়ে ঘুমাইগা, টাটা। এই যে আমার মিডিল বার্থ, আমি লিনেন পেতে নিয়েছি, এখন ঘুমাবো। গুড নাইট। সকাল 5টা বেজে গেছে। আমাদের ট্রেন আজারা নামক স্টেশনে দাঁড়িয়ে পড়েছে সিগন্যাল না পাওয়ার কারণে। এখানে স্টপেজ নেই। বাইরে কিন্তু আমাদের বহরমপুরের মতো ঠান্ডা নেই অতটা, খুব ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডা সেরম না। লাল সিগন্যাল হয়ে আছে, ওই যে সামনে হয়েছে লাল সিগন্যাল। আমাদের ট্রেন 1 ঘন্টা 40 মিনিট লেট করে পৌঁছে গেছে কামাখ্যা জাংশনে। এর পরের স্টেশন হচ্ছে গুয়াহাটি, যেখানে আমরা নামবো। আর এখানে 4:30 টাইম ছিল, এখন টাইম হচ্ছে 6:10। আমি দেখাই একবার ভিউজটা। এরকম কিছু ভিউজ, যেটা ট্রেন লেট না করলে হয়তো পেতাম না, কারণ অন্ধকার থাকতো সেই সময়। এখানে 5 মিনিটের হল্ট আছে আমাদের। আর নতুন যে বন্দে ভারত কদিন পর ছাড়বে, নতুন যে স্লিপার বন্দে ভারত দেওয়া হবে, এসি স্লিপার বন্দে ভারত, ওর রেক রাখা ছিল এই জাস্ট আউটারে। ঢুকছি সেই সময় দেখছি, ভিডিও করব সেই সুযোগ পেলাম না, কিন্তু ঢুকছি সেই সময় দেখছি ওই রেক রাখা আছে।
একটা রেক রাখা ছিল নর্মাল LHB রে, তার পাশে রাখা ছিল ওই স্লিপার বন্দে ভারতের রেক। যাই হোক খুব শীঘ্রই ওটা চালু হবে গুয়াহাটি অবধি। ঠান্ডা এবার লাগছে, তো যাই হোক সোজা গিয়ে দেখা হচ্ছে গুয়াহাটিতে। নেমে পড়লাম গুয়াহাটিতে, 3 নম্বর প্ল্যাটফর্মে নামলাম আমরা। এবার এখানে মোটামুটি ওই একই মোটামুটি 1 ঘন্টা 50 মিনিট মতো, প্রায় 2 ঘন্টার মতো লেট আছে আমাদের ট্রেন। এখান থেকে বেরোবো, বেরিয়ে ট্যাক্সি করতে হবে, আমাদের হোটেল ঠিক করা নাই, হোটেলের দিকে হোটেল বুক করতে যেতে হবে, হোটেল দেখতে হবে। আর এখান থেকে কিন্তু অনেকে উঠছে, আবার অনেক লোক নেমেও গেল এখানে। এই যে অনেকে উঠছে, অনেকে নামছে, অনেকে নেমে গেছে, এবার বাকি যারা আছে উঠছে। আর এখানে আমাদের 10 মিনিটে সব হয়ে যাচ্ছে। আমি একটা অনলাইনে হোটেল দেখলাম যেটা স্টেশন থেকে খুব একটা দূরে নাই। আপাতত স্টেশন থেকে বাইরে বেরোনোর প্ল্যান। এই যাই 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এবার আমরা যাব হচ্ছে হেঁটে হেঁটে, যতদূর শুনছি বাবার কাছে, কারণ কি স্টেশনের কাছে নিলে সুবিধা। সাইরাং এক্সপ্রেসকে টাটা বলবো, যাই বাইরে। অনেকটা এগিয়ে এলাম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমরা সামনে সিঁড়ি দিয়ে আসলেই পারতাম, ফালতু ওই দিক দিয়ে ঘুরে এলাম। যাই হোক এক্সিট কিন্তু একবার ওই দিকে, মানে শেষের দিকে, ঠিক আছে। তো যাই হোক যাচ্ছি, এক্সিট থেকে বেরিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। এখানে কিন্তু অনেকে অটো 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 করে একদম চেপে ধরবে। আমরা অটো করলাম, অটোওয়ালা আসছে। হোটেল কাছে, বেশি দূর না, এই সাথে এই ছোট বাচ্চা আছে বলে অটো আর কি করা হলো। হোটেলের ডিস্টেন্স মাত্র 700 মিটার, যেটা হেঁটেও যাওয়া যেত, কিন্তু বাচ্চা আছে বলে যাই হোক যেতে হবে আমাদেরকে অটো করে। 150 টাকা নেবে। যাই অটোতে যাই, এই যে অটো চলে এসছে, লেটস গো। আমাদের বহরমপুরের কিন্তু টেম্পারেচার মোটামুটি 10 ডিগ্রি কি 9 ডিগ্রি এখন। আর এখন এখানকার টেম্পারেচার হচ্ছে 14 ডিগ্রি 14 ডিগ্রি। বহরমপুরের থেকে কিন্তু এখানে একটু হালকা হলে গরম আছে। গরম মানে কি খুব গরম সেটা না, কিন্তু মানে শীত কম আছে আর কি, ঠান্ডা কম আছে। হ্যাঁ ঠান্ডা কম আছে এখানে। আচ্ছা ট্যাক্সি স্ট্যান্ডের কাছে চলে এসেছি। এখান থেকে কিন্তু শিলং যাওয়ার ট্যাক্সি পাওয়া যায় এবং সব জায়গায় বলছে ঘোরাই এরা, ঠিক আছে। এবার আমরা এসেছি হোটেল সুরিয়াতে, যে হোটেল। এখানে আমরা যেহেতু 4 জন আছি ওই জন্য রুম নিলাম। এবার রুম 2600 টাকা 1 রাতের জন্য, কারণ কি যেহেতু আমরা 4 জন আছি, 2টো বেডরুম মানে 2টো বেড থাকবে একটা রুমে। তো যাই হোক 2600 টাকা নিয়ে নিলাম। একে মানে একদম স্টেশনের কাছে, তার উপরে এই পার্কিং এর কাছে, গাড়ি পার্কিং এর কাছে, ট্যাক্সি পার্কিং এর কাছে। যাই ভেতরে গিয়ে দেখা হচ্ছে। আমাদের রুম নাম্বার 102, এইরকম কিছু রুম। এই যে একটা সিঙ্গেল বেড, একটা ডবল বেড, টিভি, আয়না, কাজ করার জায়গা, মানে সোফা দিয়েছে একটা ওখানে, আর একটা টেবিল দিয়েছে ওই জায়গাটা করে। আর এই যে বাথরুম, মোটামুটি পরিষ্কারই আছে। এই যে ব্রেকফাস্ট ইনক্লুডেড, তো ব্রেকফাস্ট করতে যাবো একটু পরে। এখন ফ্রেশ হয়ে আগে ফোন চার্জে দিই, ফোন চার্জে দিয়ে তারপরে মাইক চার্জে দিতে হবে। যাই হোক দেখা হচ্ছে ব্রেকফাস্ট করার সময়। উপর থেকে নিচে এলাম বুফের এখানে, যেখানে খাবার দাবার দেওয়া আছে। কফি আছে এখানে, আচার টাচার আছে, আর ব্রেকফাস্ট আছে এরকম পুরি, আর এখানে তরকারি, তার সাথে ব্রেডেরও অপশন আছে, চকোজও আছে, আর যাই হোক জুসও আছে, বিভিন্ন অপশন আছে এখানে খাবার। আমি তো আপাতত এইটা খাবো, গরম গরম পেয়ে যাচ্ছি, খেয়ে নি এটা। আচ্ছা ওদিকে আমি এরকম লুচি, আর এদিকে ওই চানা মশলা খেলাম, আর ওদিকে কফি বললাম, কফি আসছে। আর আমি একটু ভুল ছিলাম, এই বিলগুলো না ধরে নেবে এরা, মানে প্রথম দিনেরটা ফ্রি না, আজকের যেটা খাচ্ছি সেটার বিল হবে, আর কালকেরটা ফ্রি, মানে কালকের ব্রেকফাস্টটা ফ্রি অফ কস্ট। এই যে কফির চেহারা। কয়েকটা চকোজ নিলাম, ও খাবে বলে। এবার ম্যাগি খাবে ও, হ্যাঁ ম্যাগিটা আলাদা করে, মানে আমরা প্যাকেটে এনেছিলাম ম্যাগিটা, এবার এখানে বললাম করে দিল। 30 টাকা নিলো করে দিতে, জাস্ট কুক করতে 30 টাকা নিলো। এই খেলো না এটা, তাই আমাকে উদ্ধার করতে হচ্ছে এটা। এটার সাথে কফি, বাহ কি আর খাবো। অনেকের মনে প্রশ্ন যে কফি কেন খেলাম। কফি খাওয়ার একটা বড় কারণ হচ্ছে ঘুম পাবে। আজকে এমনিতেই ট্রেনে কম ঘুম হয়েছে আমাদের। সাইরাং এক্সপ্রেসে ভোরবেলায় নামলাম, তো ঘুমটা কম হয়েছে, তার উপরে কি এখন ঘুম পাবে, সারাদিনে এনার্জি থাকবে না, ওই জন্য এনার্জি রাখার জন্য খেলাম কফিটা। আচ্ছা হোটেল থেকে বাইরে বেরিয়ে এলাম, এখানে একটা ডিজায়ার বললাম, যেটা হচ্ছে আমাদের মন্দির পর্যন্ত নিয়ে যাবে, আর ভাড়া নেবে 300 টাকা আমাদের সবার। যাই আপাতত যাবো মন্দিরে, সামনে বসি। আচ্ছা এখান থেকে বেরোচ্ছি, মন্দিরের ডিস্টেন্স এখান থেকে 8 কিলোমিটার। আচ্ছা এদিকে পুরোটাই ট্যাক্সি স্ট্যান্ড, এদিকে এই যে টোটালটাই ট্যাক্সি স্ট্যান্ডের এরিয়া।
সুবিধা হয়েছে, জাস্ট বেরিয়েই ট্যাক্সি পেয়ে যাচ্ছি বা গাড়ি পেয়ে যাচ্ছি, সামনে অটোও পেয়ে যাব। তো আবার স্টেশনেরও কাছে, এই জায়গাটা বেশ ভালো। সকালবেলায় এই দিক দিয়ে ট্রেনে করে আমরা এলাম গুয়াহাটি, যে রেল ট্র্যাক ওইদিকে। গাড়ি কিন্তু এই কার পার্কিং এখানে আমাদের নামিয়ে দিল, আমাদের এইটুকুটা হেঁটে যেতে হবে। পুরো এরিয়াটা না পুরোটাই বাজার চত্বরের মধ্যে পড়ছে। মন্দিরে যাওয়ার আগে খেলনা পাওয়া যাচ্ছে বাচ্চাদের, বিভিন্ন পুজো দেওয়ার বিভিন্ন সামগ্রী পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, সামনে গিয়ে জুতো রাখতে হবে, জুতো রাখি গা। আর পণ্ডিত ঠিক করা হয়েছে, পণ্ডিতকে আমাদের চেনা জানা একটা পণ্ডিতকে ফোন করেছে বাবা। তো ভিআইপি লাইনে যাবো পুজো দিতে, যাই ভেতরে। এখানে কিন্তু পেছনে অনেকটা, পেছন থেকে অনেকটা এগিয়ে এলাম। এবার মন্দিরে ঢোকাচ্ছে, মন্দির চত্বরে ঢোকার সাথে সাথে বলবে জুতো রাখুন, এই রাখুন, ওই রাখুন, ভেতরে ভিড় আছে, কিন্তু কিচ্ছু নাই, ভিড় অল্প একটু আছে, কিন্তু জুতো কিন্তু ভেতরে রাখবো, কারণ কি অনেকটা হাঁটতে হবে যাওয়ার সময়। তাই এখানে জুতো রাখবো, যতটা কাছে সম্ভব মন্দিরের, দিয়ে ভেতরে যাবো। এই যে মন্দিরের গেট, আর জাস্ট সামনে এখানে জুতো রেখে দিলাম, চলে আসলাম ভেতরে। এই যে মেন উদ্দেশ্য ছিল হচ্ছে পুজো দেওয়া। একটা জিনিস বলতে চাই, আমি পিওর ভেজ খেয়েছি, হ্যাঁ। এবার কেন খেয়েছি, খেয়ে নিলাম কেন, কারণ কি পুজো দেওয়া ঠিকই ছিল না, মানে জানতামই না পুজো দেওয়া হবে আদৌ কি হবে না, মানে শিওরই ছিলাম না। কারণ কি আমাদের মেন এখানে আসার উদ্দেশ্য হলো পুজো দেওয়া, হ্যাঁ, মানে পুজো দেওয়ার জন্যই এসছি। এর আগেও গুয়াহাটি এসছিলাম, ঘুরে গেছি, গুয়াহাটি শিলং ঘুরে গেছি, কিন্তু এবার জাস্ট আসলাম পুজো দিতে। আমরা এখানে হাত পা ধুয়ে ঠাকুরমশাই মন্ত্র বলে দিল, মন্ত্র পাঠ করলাম। এখান থেকে ওপরে উঠছি, পেছনে গণেশের, ভগবান গণেশের মূর্তির সামনে পুজো দেওয়া হলো, পুজো দিলাম, মানে আর কি পুষ্পাঞ্জলি দিলাম, সিঁদুর পরে নিলাম, মানে টিপ পরে নিলাম। এবার যাই সামনে, ওই দিক থেকে এসে লাইনে দাঁড়ালাম। খুব সুন্দরভাবে পুজো দেওয়া কমপ্লিট আমাদের। ভেতরে তো প্রবেশ করতে দিল না, বাইরে থেকেই অঞ্জলি দিলাম আর কি। যাই হোক, এখানে ধূপকাঠি আর প্রদীপ ধরানো হচ্ছে। আর ওদিক থেকে আমাদের পণ্ডিত মশাই জল আনতে গেছেন, জলটা নিয়ে আসবে। আর যে একটা কাপড় দেওয়া হয় ঠাকুরের, ওই কাপড়টাও নিয়ে আসবেন, যেটা আমরা বাড়িতে নিয়ে যাবো। তো মোটামুটি পুজো ভালোই হয়েছে, খারাপ হয়নি। আমরা ভিআইপি লাইনে দাঁড়িয়েছিলাম, তো ওই জন্য তাড়াতাড়ি হয়েছে, নাহলে জেনারেলে দাঁড়ালে অনেকক্ষণ সময় লেগে যেত। মূর্তিটা কিরকম ছাতার নিচে সেটাই তো বুঝতে পারলাম না আমি। হ্যাঁ, মূর্তিটা দেখতে কিরকম? মূর্তি ঢাকা থাকে মূর্তি। ঢাকাই ছিল যেটা দেখলাম ছাতার নিচে। ঢাকা ছিল। ঠাকুর দেখলা? ঠাকুর দেখলা? ঠাকুর দেখেছো? অনেক দর্শকদের মনেই এটা প্রশ্ন থাকবে যে আমরা গর্ভগৃহের জল পেয়েছি কিনা, বা গর্ভগৃহের যে জল তার মধ্যে হাত দিয়েছি কিনা। মানা হয় কামাখ্যা মন্দিরে যারা এই গর্ভগৃহের জলে হাত দেয় তারাই মায়ের দর্শন প্রাপ্ত করে। এর উত্তরে আমি বলবো যে আমরা গর্ভগৃহের জল পেলেও আমরা মেন মন্দিরের ভেতর ঢুকে সেই জলে স্পর্শ করতে পারিনি। এর পেছনেও রয়েছে একটি কারণ। একটি আলাদা কুপন সংগ্রহ করে আপনারা প্রবেশ করতে পারেন মন্দিরের ভেতর। আমাদের যিনি পান্ডা ছিলেন, অর্থাৎ আমাদের যে পণ্ডিত মশাই ছিলেন, তার নাম্বার দেওয়া থাকলো আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আপনারা চাইলেই তার সাথে কন্ট্যাক্ট করে কুপন সংগ্রহ করে নিতে পারেন। পুজো কমপ্লিট, প্রসাদ নেওয়া কমপ্লিট। যেখানে জুতো ছাড়লাম না, ওখানে বাবা গেল মানে প্রসাদগুলোকে প্যাক করাতে। এবার এই বাচ্চাটা ছবি তুললি? হ্যাঁ, কথা বলো না। গাড়ি কিনে গাড়ি নিয়ে খেলছে। যাই হোক, বাবা আনুক, প্রসাদটা আনুক। আর মন্দিরের এই যে উপরের এই অংশটা আমাদের ঠাকুরমশাই বললেন নীতা আম্বানি দান করেছেন। মন্দিরে ঢোকার জাস্ট পেছন দিয়ে এখানে একটা মন্দির আছে, ঠিক আছে। এখানেও ছোট একটা মন্দির, কিন্তু এখানেও গর্ভগুহা আছে, যেটা জল আছে, যেটা জল ছিটালাম, জলে হাত দিয়ে জলটা নিজের গায়ে ছিটালাম। তো এবার নিচে যাচ্ছি, নিচে বলছে নাকি বড় বড় কচ্ছপ আছে, অনেকটা নিচে। হ্যাঁ, এখান দিয়ে কন্টিনিউ নেমে যাচ্ছে, আর ওঠার সময় অবস্থা খারাপ হয়ে যাবে।
এটা হচ্ছে ভৈরবী মন্দির। এখানেও ভালোবাসতে ছাড়লো না। ছবি দেখতে পাচ্ছি না এখানে এসে। সেই মুড়ির মোয়াগুলো হয় না, গুড় আর মুড়ি দিয়ে বানাই, গোল গোল, ওইগুলো কিনলাম। 20 টাকা নিল এক প্যাকেট। কই কচ্ছপ কই? ওইখানে একটা কচ্ছপ দেখা যাচ্ছিল ওই জায়গাটা করে, কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। কোথায় গেল কচ্ছপ? আসুক দেখি, আসতে পারে কিনা। আসছি না। নোংরা জল, প্যাকেট ভাসে, বোতল ভাসছে, আবার এখানে একটা বোতল। এখানে থাকা মানে কঠিন। পাইসি দেখতে, পাইসি পাইসি, এই যে বিরাট বড় তো। ওই দিকে একটা আছে, ওই যে হেভি বড়। মন্দির থেকে বেরোলাম, মানে মন্দির থেকে বেরিয়ে জুতো পরে নিয়েছি, যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। ভেতরে তো কিছু শুট করতে দিল না, কারণ কি মন্দিরের ভেতরে কিছু অ্যালাউ করছে না, বাট যেটুকু পেরেছি শুট করেছি আমি। তো এখন যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। 500 টাকায় আমাদের ঠাকুরমশাই 500 টাকা নিল। ঠাকুরমশাইয়ের নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। 500 টাকায় বেশ ভালোই পুজো হলো। যাই ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। যদি কেউ মনে করেন ভান্ডারাতে খাবেন, এইখানে কিন্তু ভান্ডারা রয়েছে, যেখানে কুপন সংগ্রহ করে খেতে হবে, আর প্রচুর বড় লাইন। ওই জন্য আমরা গেলাম না, কারণ কি 1 নম্বর খিদে নাই, সকালে পেট ভর্তি করে খেয়েছি, তার উপরে এখন টাইম নষ্ট হবে না এখানে দাঁড়িয়ে লাইনে, ওই জন্য আর কি এখান থেকে বেরোচ্ছি আমরা। অনেকে মানে শরীর খারাপ করতে লাগে অনেকে, তো মানে এই যে ফল আর জল এই দুটো ঠিকঠাক খেলে না, ঘুরতে বেরিয়ে কারোর শরীর খারাপ করবে না। কারণ কি এই দুটো জিনিস আর কি শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। নিয়ে এলাম দুটো শসা, দাম নিচ্ছে হচ্ছে 10 টাকা করে, মানে 20 টাকা। এখান থেকে কিন্তু ডাইরেক্ট যে স্টেশন আছে গুয়াহাটি স্টেশন, সেখানে বাস ছাড়ে। আর ভিড় দেখুন, জাস্ট চরম ভিড়, প্রচুর ভিড়। এইখানে বসে একটু আমার ভাইকে মা খাওয়াচ্ছিল, তো এখন আমরা অটো করে নিয়েছি। অটো নেবে 250 টাকা, আর যাচ্ছি একটা মন্দিরে যার নাম হচ্ছে উমানন্দ মন্দির। এখান থেকে নামার সময় গাড়িতে স্টার্ট বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ কি পুরোটাই ঢাল। পাহাড় থেকে নিচে নামছি, ওই জন্য পুরোটাই ঢাল। গাড়ি কিন্তু স্টার্ট নাই এখন, গাড়ি এমনি চলছে, এগোচ্ছে, গড়াচ্ছে। এই যে এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ। উমানন্দ টেম্পল যাওয়ার জন্য চলে আসলাম ব্রহ্মপুত্রের ঘাটে, কারণ কি আমরা প্রাইভেট লঞ্চ বুক করবো এখান থেকে। সরকারি ভাবেও যাওয়া যাবে, যার দাম নেবে 100 টাকা, আর প্রাইভেট নেবে 300 টাকা। এখানে একটু সাবধানে হাঁটতে হবে, হ্যাঁ। ওইদিকে সব সরকারিগুলো ছাড়ছে, আর এইদিকে হচ্ছে প্রাইভেট। যাই সামনে, খুবই সাবধানে নামতে হবে এখানে, কারণ কি জাস্ট দেওয়া আছে এরকম বস্তা দিয়ে। বস্তার ভেতরে মাটি আছে, কিন্তু পা কিন্তু স্লিপ করতে পারে এখানে আরাম করে। সাবধানে নামি। বস্তা দেওয়া আছে, বস্তা আর উপরে মাটি, ব্যাস। বস্তার ভেতরেও মাটি। চলে আসলাম লঞ্চের ওপরে, এবার এখানে বসি দেখি। এই যে এটা ব্রহ্মপুত্র নদ। একটা 24 বেজে গেছে, আমাদের লঞ্চও ছেড়ে দিয়েছে। আর কঠিন হাওয়া। বাবা ওখানে গেছে ফল আনতে, ফল পাওয়া যাচ্ছে, আনারস, পেয়ারা, হ্যাঁ ফল পাওয়া যাচ্ছে বিভিন্ন। এখানে কিন্তু রোপওয়ে রয়েছে, কিন্তু রোপওয়ের একটা ব্যাপার হচ্ছে, আমরা এইখানে যাব, এই জায়গাটায় যাব আমরা। তো রোপওয়ে কিন্তু ওখানে নামাবে না, রোপওয়ে শুধু এপার থেকে ওপার নিয়ে যাবে। মাঝখানের এই জায়গা যেখানে টেম্পলটা আছে ওখানে নিয়ে যাবে না। তো ওই জন্য আমরা এই যে বোট করেছি, বোট তো না, লঞ্চ। আমরা এপারে চলে আসলাম। এপার তো না, একটা আইল্যান্ড, একটা মন্দিরের আইল্যান্ডটা, যেটা এই যে ওপর উঠতে হবে এবার। উমানন্দ টেম্পলের ব্যাপারে এখানে কিছু লেখা আছে, স্ক্রিনশট দিয়ে চাইলে আপনারা পড়তে পারেন। এটা পাহাড়ের ওপরে একদম মন্দিরটা, অনেকটা চলে এসেছি নিচ থেকে। আমরা উপরে যাব, কারণ কি একবার টপে মন্দিরটা, এই যে অনেকটা চলে এসেছি, এই যে অনেকটা নিচে নদী, আর এই ওপরে মন্দির। এই যে রোপ চলছে, এই যে রোপ। এবার এটা কিন্তু তবেই ভালো হবে। আমার মাথার উপর যদি পড়ে যায় কি হবে? ছবি হয়ে যাবো তো একদম।
ভেতরে প্রবেশ করলাম, এখানে লাইন লেগে আছে। আচ্ছা, এখানে ফটো তোলা নিষিদ্ধ। বাইরে গিয়ে কথা বলছি, ফটো তোলা নিষিদ্ধ আছে ভেতরে। 3:05 বাজতে চললো, এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি। ফাইনালি দর্শন করে বাইরে বেরোলাম। এবার এত লাইন, প্রচুর লাইন। এখন টাইমে যদি কথা বলি 4টা বেজে গেছে। এত লাইন কেন? ভেতরে, সেই গুহার ভেতরে দেখার মতো জিনিস আছে। সত্যি কথা বলতে পুজো দিলাম, আর যেহেতু একবার অন্ধকার গুহার ভেতর জাস্ট 2টো না 3টে প্রদীপ জ্বলছে, প্রদীপের আলোতে আলোকিত হয়েছে। এবার টোটালটা অন্ধকার এরিয়া, পুরো গুহার ভেতরে একটা বলতে গেলে পাতালে, বলতে গেলে একদম নিচে। তো এখন এদিকে আসলাম, এদিকে হনুমান টেম্পল একটা আছে, যাই দেখে আসি। এখানেও ক্যামেরা ভিডিও কিচ্ছু অ্যালাউ করছে না, ভেতরে তো ওইদিকে তো করছিল না। কিন্তু এইখানে এই মন্দিরে যেটা দেখলাম, মানুষে না ঢুকে যাচ্ছে পুরো, মানে কি বলবো, মানে লাইনের মধ্যেখানে ঢুকে যাচ্ছে। এই জন্য আর কি আরও লেট হলো। এবার একজন ঢুকেছে, দিয়ে মন্দিরের কমিটিও কিছু বলছে না, কর্তৃপক্ষ। মেন দোষ হচ্ছে মন্দির কর্তৃপক্ষর, কারণ কি ওরা তো কিছু বলছেই না, কোনো স্টেপই নিচ্ছে না। আমাদের লাইনের সামনে এসে একজন ঢুকলো, আমাদের সাথে আর একজন ছিল যে লাইনে তে, ও কী করলো, ওই লোকটা কী করলো, ওই মন্দির যারা থাকে, কী বলে ওদেরকে, যারা থাকে আর কি, যারা ওই গার্ড টাইপের থাকে, যারা কি ভলেন্টিয়ার বলে ওদেরকে, ভলেন্টিয়ারদেরকে বললো মন্দির কর্তৃপক্ষ, কিন্তু কোনো স্টেপ নিল না। তারা কোনো জাস্ট ইগনোর করছে, জাস্ট বললো দাদা বেরিয়ে যান, এরকম করে বললো হিন্দিতে। কি আর করা যাবে, মন্দির কর্তৃপক্ষের দোষ পুরোপুরি। দারুণ লাগছে কিন্তু এই বিকেলটা। পেছন থেকে সামনের দিকে এলাম, এদিকে ঘাট আছে, এই যে ব্রহ্মপুত্র নদের ঘাট। এই শালা কঠিন সিঁড়ি তো, মানে কঠিন, একটু স্টেপ ভুল হলেই ফিল্ডিং সেট। এখানে কিন্তু বজরংবলীর মন্দিরে কোনো রেস্ট্রিকশনস নেই দেখলাম, কোথাও লেখা নেই যে ফটো তোলা বারণ বা কিছু। যাই হোক, সবাই প্রণাম করে নিন, আমিও প্রণাম করি। এখান থেকে বেরিয়ে কিন্তু অনেক ফলের দোকান আছে, মানে ফল, এরা মিক্সড ফ্রুট বিক্রি করছে, বিভিন্ন দাম আছে। এবার আমরা খাবো না, কারণ কি খালি পেট আছে এখন, ফল খেয়ে লাভ নেই। যাই হোক, এখানে জল কিনলাম, 20 টাকা নিল জল, ঠিক আছে। যাই সামনের দিকে, সিঁড়ি দিয়ে নামছি। যাই হোক, নিচে নামতে হবে, কারণ কি আমাদের লঞ্চ নিচে আছে। কি ভিড় শালা, চরম ভিড়। মহাকুম্ভে এসছি না গুয়াহাটিতে এসছি বোঝা যাচ্ছে না। ওখানে সমতল, এখানে পাহাড়, পার্থক্য এটাই। চলে এসছি আমাদের বোটে, যাই ওপারে, কি করবো। ভুল ছিলাম, ওই দিক থেকে আর একটা বোট এলো, বোটে চাপলাম, এই বোটটাই যাবে, আর ওদিকে আর একটা বোট এসছে আবার। রেকমেন্ড করবো সরকারিতে আসার, কারণ কি এখানকার ব্যবস্থা খুব সুন্দর। গেলাম ইয়েতে, প্রাইভেটে গেছি, কিন্তু আসলাম সরকারিতে। আপনারা যদি সরকারিতে বুক করেন, যাওয়ার সময় সরকারি, আসার সময় সরকারি, 100 টাকায় হয়ে যাবে। ওটাই ভালো, ওটাই বেটার। ওখান থেকে বেরিয়ে কিন্তু এখানে অনেক ট্যাক্সি পেয়ে যাবেন আপনারা, কারণ কি এখানে বেরিয়ে অনেক ট্যাক্সি দাঁড়িয়েছে, এই যে। আবার সামনে থেকে অটোও পেয়ে যাবেন। এখান থেকে বাসও পাওয়া যাচ্ছে, ঠিক কোথায় যাবে সেটা বলতে পারবো না, স্টেশনের দিকেই যাবে যতদূর সম্ভব, বাসও পেয়ে যাবেন। চলে আসলাম পল্টন বাজার, আমাদের হোটেলের কাছে। প্রচুর বিজি এরিয়া এটা, উপরে না সব ব্রিজ করা আছে, ওভারব্রিজ যাওয়ার জন্য। অটো নিল 150 টাকা, সামনেই হোটেল, যাই হোটেলে। আচ্ছা, এখানে কিন্তু এখন টাইম 5:30 বাজছে, আর সন্ধ্যে পুরো অন্ধকার হয়ে গেছে একদম। ওই মোড় থেকে এগিয়ে আমরা চলে এসেছি একটা হোটেলে খাওয়ার জন্য, কিন্তু সকাল থেকে সেরকম করে কিছু খাওয়া হয়নি। সকালে জাস্ট ব্রেকফাস্ট করে বেরিয়েছি, আর ওই বেরিয়ে টুকটাক, তাছাড়া কিছু খাওয়া হয়নি। খাই দেখি কী অর্ডার করেছো, কী অর্ডার করলা? হ্যাঁ, চিকেন। মাইকের চার্জ শেষ। এখানে একটা তরকারি দিয়েছে, আলু ভাজা দিয়েছে, পাঁপড় দিয়েছে, আমি খাওয়া শুরু করে দিয়েছি, খুব খিদে পেয়ে গেছে। লেবু দিয়েছে, এটাকে শশা মনে করলাম প্রথমে, কিন্তু লেবু এত বড়, পেঁয়াজ, আর ওইখানে চিকেন। এখন যদি টাইমের কথা বলি, এখন 9:15 বেজে গেছে। হোটেলে অনেকক্ষণ আগেই চলে এসেছি। আর এখন মানে হোটেলে এসে আর কি ফোন চার্জে দিলাম, আমার মাইক চার্জে দিলাম, মাইকে চার্জ ছিল না। তো কালকে আমাদেরকে বেরোতে হবে এখান থেকে, কালকের জন্য আর একটা পার্ট আসবে আমাদের ভিডিওর। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। এই ভিডিওটা এই অবধি থাকলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই। অ্যান্ড চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওটাকে লাইক করে দেবেন। এখন আমি বিছানাটাকে গুছাই, লাগেজপত্র মোটামুটি করে গুছিয়ে নেবো, কালকে সকালে বেরোতে হবে। দেখা হচ্ছে কালকে সকালে নেক্সট পর্বে।